নমস্কার। ট্রেন মি স্টক দ্য ফিউচার এডুকেশন, যে বিষয়টা আপনাদের সামনে আলোচনার, সেই বিষয়টা হচ্ছে হোয়াট ইজ শেয়ার মার্কেট, শেয়ার মার্কেটটা কি, কেন, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। ওয়েলকাম টু দ্য বিগেস্ট ফাইন্যান্সিয়াল প্ল্যাটফর্ম ইন ইন্ডিয়া। আমাদের এই ভিডিওটা অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন, কারণ এই ভিডিওটা যদি করে রাখেন তাহলে আমরা যে ভবিষ্যতে যে সমস্ত ভিডিও দেব এডুকেশন পারপাস, সেই ভিডিওগুলোতে আপনারা সহজেই পেয়ে যাবেন। এবং নোটিফিকেশন বেল ক্লিক করতে কিন্তু একদম ভুলবেন না। তাহলে এবারে চলুন আমরা আস্তে আস্তে এগোই। আমার নাম গৌর চক্রবর্তী। আমার ট্রেডিং এক্সপিরিয়েন্স স্টক মার্কেটে 2004 থেকে, আর টেকনিক্যাল এক্সপিরিয়েন্স, টেকনিক্যাল অ্যানালিসিস এক্সপিরিয়েন্স প্রায় 12 বছর, এবং প্রায় 10 বছর আমি এই প্রফেশনে অ্যাজ এ মেন্টর হিসেবে কাজ করি। প্রফেশনালি আমি এই কোচিং করার আগে আমি ডিফারেন্ট ব্রোকিং ফার্মে অ্যাজ এ এইচএনআই ক্লায়েন্ট অ্যাডভাইজার হিসেবে ছিলাম। এই কোর্সের মধ্যে আমি আমার এই নলেজটাকে আমরা শেয়ার করব, এবং আমরা শেখাবো কি করে খুব সহজে শেয়ার মার্কেট থেকে একটা সিম্পল টেকনিক ইউজ করে রোজগার করা যায়। যে টেকনিকটা 80 থেকে 90% আপনাকে অ্যাকুরেসি। আর এই দুটো কন্ট্যাক্ট নাম্বার, আপনারা যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করুন। আগে তো আপনাকে জানতে হবে যে আপনি এই ফিল্ডে কেন আসতে চাইছেন। এটা সব থেকে বড় গুরুত্বপূর্ণ। অনেকে এই ফিল্ডে চলে আসে কিছু না জেনে, এবং এর বিষয়বস্তুটা না জেনে। আগে আপনাকে জানতে হবে যে এই বিষয়বস্তুটা কি, শেয়ার মার্কেটের বিষয়বস্তুটা কি, কেন, সেই বিষয়ে আমরা কিন্তু আজকে আলোচনা করব। আমাদের তাহলে প্রথম যে পার্টটা হচ্ছে, হোয়াই আর ইউ ইন দিস ফিল্ড। কারণ আপনি এই ফিল্ডে, কারণ একমাত্র ফিল্ড যেখান থেকে আপনি রোজগারের পাশাপাশি এই প্রফেশনে বা এই ফিল্ডে আপনি ইনভেস্ট করে আপনি ওয়েলথ ক্রিয়েট করতে পারেন। আবার আমি বলে দিই যে এই ফিল্ডে ট্রেডিং করা এবং ওয়েলথ ক্রিয়েশন কিন্তু এক নয়। আমাদের জীবনে দুটো পার্ট আছে। একটা হচ্ছে ইনকাম, কেউ বিভিন্ন চাকরি করে, বিভিন্ন ব্যবসা করে, সেখানে তারা টাকা রোজগার করে, কিন্তু কোনো ব্যবসায় ওয়েলথ ক্রিয়েট করে না। সেই ব্যবসার টাকাটা দিয়েই ওয়েলথ ক্রিয়েট হয়, আর এই ওয়েলথ ক্রিয়েটে একটা টাকা ইনভেস্ট করতে হয়। তা ভারতবর্ষের স্টক মার্কেটেই একমাত্র জায়গা যেখানে একটা খুব ইজি ওয়েতে আপনি টাকা রেখে লং টার্মে একটা ভালো রিটার্ন পেতেই পারেন। অ্যাপ্রক্স ইয়ারলি 10 to 15% ফর লং টার্ম ইনভেস্টমেন্টে রিটার্ন আসে, যদি ভালো ভালো স্টক এর ওপরে শেয়ার মার্কেটে ইনভেস্ট করা যায়। আর একটা সুবিধে আছে এখানে, আনলিমিটেড ইনকাম। এখানে ইনকামটা আনলিমিটেড, কোনো লিমিট নেই। কারণ আপনারা আমার ভিডিওতে দেখবেন আমার ছাত্রছাত্রীরা কেউ একদিনে 1 লাখ, কেউ একদিনে 1,80,000 রোজগার করেছে, 30,000 টাকা, কেউ 40,000 টাকা ইনভেস্ট করে। তাদের কিন্তু সমস্ত কিছুই দেওয়া রয়েছে যে কিভাবে তারা রোজগার করেছে তার বিষয়বস্তু। তাহলে এখানটাতেই একমাত্র একটা আনলিমিটেড ইনকামের সুযোগ থাকছে। তারপরে হচ্ছে এখানে কোনো এজ লিমিট নেই, বয়স যাই হোক, এখানে বসে আপনি যে কোনো বয়সেই আপনি কিন্তু রোজগার করতে পারবেন, এবং যে কোনো জায়গায়। লোকে বিভিন্ন ব্যবসা করতে গেলে ভাবে যে আমাকে বাজারে বা মার্কেটের মধ্যে দোকান খুলতে হবে। এখানে সেরকম কোনো ব্যাপার নেই। আপনি বাড়িতে বসে, কোথাও বেড়াতে গিয়ে,
একটু ভালো ট্যাব বা মোবাইলের মাধ্যমেই আপনি এই শেয়ার মার্কেটে ট্রেড করে রোজগার করতে পারেন। তাহলে ট্রেনিংটা কেন ইম্পর্টেন্ট? এটা অনেকেই ভাবে যে ট্রেনিং না নিলেও হয়। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে আপনাদের বলছি। যত রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়, আপনি দেখবেন টু হুইলারের অ্যাক্সিডেন্ট সব থেকে বেশি ফোর হুইলারের থেকে। কেন? কারণ টু হুইলার গাড়িগুলোর যারা চালায়, আমার মনে হয় 90% ক্ষেত্রেই তাদের প্রপার কোনো ট্রেনিং নেই। কিন্তু ফোর হুইলার গাড়িতে কিন্তু ট্রেনিং স্কুল আছে, যেখান থেকে তারা ট্রেনিং নিয়ে কিন্তু পরে গাড়ি চালায়। ঠিক সেই কারণেই ফোর হুইলার থেকে টু হুইলারে কিন্তু বেশি পরিমাণে অ্যাক্সিডেন্ট হয়। তাই এই ফিল্ডেও যে লস হয় লোকের, সেটাও একই ক্ষেত্রে, যে উইদাউট ট্রেনিং। আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি, যদি 100 জন স্টক মার্কেটে কাজ করে, তার মধ্যে 95 জনেরই কোনো ট্রেনিং নেই। তারা কোনো ইউটিউবের মাধ্যমে এবং কারোর কথা শুনে, বিভিন্ন চ্যানেল, টিভি চ্যানেলের মাধ্যমে জেনে তারা ট্রেড করে। যদি এতটাই সোজা হতো, তাহলে কিন্তু কোনো ট্রেনিং এর দরকার হতো না। সমস্ত ক্ষেত্রেই কিন্তু একটা ট্রেনিংটা খুব বড় ইম্পর্টেন্ট রোল করে আমাদের জীবনযাত্রা। এই ট্রেনিং নিলে কি হবে? দ্য অ্যান্সার ইজ অবভিয়াস, নো। হাউ টু আর্ন মানি ইজিলি অ্যান্ড এফেক্টিভলি উইথ মিনিমাম রিস্ক। আপনি একটা মিনিমাম রিস্ক নিয়ে খুব ইজি ভাবে আপনি রোজগারটা করতে পারবেন। মিনিমাম রিস্ক আপনার, মানে রোজগারটা খুব অল্প রিস্কের মাধ্যমে এবং এফেক্টিভ। অনেকেই ভাবে শেয়ার মার্কেট জুয়া। এটা জুয়া নয়। ঠিক করে কাজ করতে পারলে এটা ম্যাথামেটিক্যাল ফিল্ড। এই ফিল্ডে ম্যাথামেটিক্যাল অ্যান্ড ইমোশন দুটো একসাথে জড়িয়ে রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এটা খুব সুন্দর কাজ করে, ম্যাথামেটিক্যাল এবং ইমোশনাল। এই জায়গাটাও কিন্তু আমরা ট্রেনিং পার্টে আমরা কভার করি। কমপ্লিট ট্রেনিং in the stock market. I personally guide you to become an expert in stock market trading technique. I believe stock market can easily become a profession like other business. Proper knowledge is important to mint money consistently from the stock market. একটা নলেজ অবশ্যই দরকার আছে, যেখানে থেকে স্টক মার্কেট থেকে নিয়মিত রোজগার করা যায়। Educated youth and college student are not finding enough job to their satisfaction. এটা আজকে একটা চরম চরম জ্বলন্ত উদাহরণ, যে যারা কলেজ স্টুডেন্ট থেকে পাস করছে বা বিভিন্ন এডুকেশন ফিল্ড থেকে পাস করছে, তাদের কাছে কিন্তু কোনো জব নেই আগামী দিনে। সমস্ত জিনিসের দাম বাড়ছে, সেগুলো অবশ্যই আমাদের জীবনযাত্রা একটা খুব দুঃসহ অবস্থায় দাঁড়ায়। গভর্নমেন্ট জব আজকে সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে। ট্রেনিং ইন দ্য ট্রেডিং ইন দ্য স্টক মার্কেট উইথ, আমি আবার একটা রিপিট করছি, ট্রেডিং বাট উইথ training, trading with training in the stock market, only option which can give you sustain for as long as you like. It can also answer all question asked to a find solution to unemployment. Actually এটা একটা, মানে সমস্ত কোশ্চেনেরই এটার একটা সমস্যার সমাধানের জায়গা, যে আনএমপ্লয়মেন্টটাকে, সিচুয়েশনটাকে সম্ভব যদি কেউ চেষ্টা করে এই শেয়ার মার্কেটে দাঁড়িয়ে প্রফেশনালি রোজগার করে। অনেকেই বলে কে করেছে দেখান। সব থেকে বড় জিনিস, যারা করেছে তারা দেখাতে চায় না। আমার নিজের ছাত্রছাত্রীরাই অনেকে আছে এই প্রফেশনে, তারা মান্থলি একটা ভালো রোজগার করে। ইট ক্যান অলসো অ্যান্সার কোশ্চেন আস্কড টু ফাইন্ড সলিউশন অন আনএমপ্লয়মেন্ট। টেক এ ফার্ম স্টেপ, ইউ উইল অবভিয়াসলি উইন ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স। আপনি একটা ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সি পেতে পারেন, আপনার দরজায় কিন্তু কড়া নাড়ছে সেটা।
এবার আমরা একটু দেখে নিই আমাদের এই স্টক এক্সচেঞ্জ কি ব্যাপারটা। আমাদের ভারতবর্ষে তিনটে স্টক এক্সচেঞ্জ আছে আপাতত। বিএসসি, বম্বে স্টক এক্সচেঞ্জ, যাকে আমরা সেন্সেক্স বলি, যার সূচককে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, যার সূচককে নিফটি 50 বলি, আর এমসিএক্স, যেটাকে বলা হয় কমোডিটি মার্কেট মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ, যেটাকে এমসিএক্স বলি। আমরা একটু বিএসসি সম্পর্কে জানি। বিএসসি 1875 সালের 9 জুলাই প্রতিষ্ঠিত হয়েছিল। বিএসসি প্রথমে বম্বে স্টক এক্সচেঞ্জ নামে পরিচিত ছিল। এই বম্বে স্টক এক্সচেঞ্জ এশিয়ার ফার্স্ট এবং ফাস্টেস্ট স্টক এক্সচেঞ্জ, যেটা এমনি তো আমরা এশিয়ার বম্বে স্টক এক্সচেঞ্জ এশিয়ার প্রথম স্টক এক্সচেঞ্জ। এছাড়াও ওয়ার্ল্ডের ফার্স্ট স্টক এক্সচেঞ্জ উইথ স্পিড 6 মাইক্রোসেকেন্ডের অনলাইন ট্রেডিং যখন শুরু হয়, তখন 6 মাইক্রোসেকেন্ড দিয়ে যে ট্রেড হয় সেই ট্রেডিং এর প্রথম ছিল বম্বে স্টক এক্সচেঞ্জ। এটা একটা লিডিং স্টক এক্সচেঞ্জ গ্রুপ, 148 বছর ধরে চলছে। সারা এশিয়াতে যখন মানুষ জানতো না বম্বে স্টক কোনো শেয়ার মার্কেটের কথা, তখন ভারতবর্ষ তৈরি করে দিয়েছে শেয়ার মার্কেট, যেটা নিয়ে আজকে সারা পৃথিবীতে আলোচিত হয়। শেয়ার মার্কেট আজ থেকে 150 বছর আগেও যখন সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় জ্ঞানের আলো পৌঁছয়নি সম্পূর্ণভাবে, সারা পৃথিবী ব্রিটিশ শাসনের অধীনে ছিল, বিভিন্ন জায়গা ছিল রাজতন্ত্র, সেইখানে দাঁড়িয়েও ভারতবর্ষ প্রতিষ্ঠা করে দিয়েছিল আজ থেকে 150 বছর আগে বম্বে স্টক এক্সচেঞ্জ। এই স্টক এক্সচেঞ্জে অ্যাপ্রক্স 5500 কোম্পানিজ আছে এই বম্বে স্টক এক্সচেঞ্জে। এটা ওয়ার্ল্ডের নাম্বার 1 এক্সচেঞ্জ। এতগুলো কোম্পানি লিস্টিং এ এরা নাম্বার 1। বিএসসি কোম্পানি লিস্টেড বিএসসি কমান্ড অফ টোটাল, আমি যে ডেটাটা দিচ্ছি এটা 2015 সালের। এখন কিন্তু এই ডেটাটা অনেকটা চেঞ্জ হয়েছে। 1.64 ট্রিলিয়ন এর ক্যাপিটালাইজেশন, এখন আরো বেড়েছে, প্রায় 10 বছরের কাছে হতে চললো এই ডেটা। এই সমস্ত ডেটাগুলো আপনারা পাবেন ওয়ার্ল্ড ফেডারেশন অফ এক্সচেঞ্জ। আবার বলছি, ওয়ার্ল্ড ফেডারেশন অফ এক্সচেঞ্জ, এই সাইডে গেলে সমস্ত কিছু পেয়ে যাবেন। আমাদের কত ক্যাপিটালাইজেশন আছে, কত কি আছে, সমস্ত কিছু। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, এটা নিয়ে সব থেকে বেশি আলোচনা নিফটি 50। বম্বে স্টক এক্সচেঞ্জে আগে একটু বলে রাখি, বম্বে স্টক এক্সচেঞ্জে যে সেন্সেক্স এর সূচক, সেটা কিন্তু মাত্র 30টা স্টকে হয়। আর নিফটি 50 এখানে হয় প্রায় 50, প্রায় নয়, টোটাল 50টা স্টকের লিডিং কোম্পানির স্টকের উপরে দাঁড়িয়ে যে সূচক তৈরি হয় তাকেই বলা হয় নিফটি 50। এই স্টকগুলোর ভ্যালুয়েশন মার্কেটে যখনই কমে যায় তখন নিফটি ভ্যালুয়েশন কমে যায়, আবার এই স্টকগুলো যখন বাড়তে থাকে তখন নিফটিরও পজিশন বাড়তে থাকে। এই ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া, leading stock exchange in the India and the second largest in the world। জুন 2018-তে আমরা সেকেন্ড লার্জেস্ট ইন দ্য ওয়ার্ল্ডে ছিলাম অ্যাকর্ডিং, সেই আবার যেটা বলছি ওয়ার্ল্ড ফেডারেশন অফ এক্সচেঞ্জ, যার শর্ট ফর্ম WFE। এই রিপোর্টে এনএসসি লঞ্চ ইলেকট্রনিক স্ক্রিন বেস ট্রেডিং ইন 1994। ডেরিভেটিভ ট্রেডিং, যেটা আমরা এখন ফিউচার্স অপশনস দেখছি, এটা কিন্তু শুরু হয় 2000 সাল থেকে। এই ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ তৈরি হয় 1992 সালে অ্যান্ড স্টার্ট ট্রেডিং 1994 সালে এটা ট্রেডিং শুরু করে। বোথ এক্সচেঞ্জ ফলো সেম ট্রেডিং মেকানিজম, ট্রেডিং আওয়ার্স, সেটেলমেন্ট প্রসেস এক্সেট্রা আর সেম। মানে বম্বে স্টক এক্সচেঞ্জের নিয়ম এবং এনএসসির নিয়ম প্রায় সর্বক্ষেত্রেই প্রায় একই।
এরপরে আমরা আসছি এমসিএক্স, যেটাকে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ বলে, দ্য মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া, এমসিএক্স। এটা কি? এখানে আমাদের বিভিন্ন রকম কমোডিটি প্রোডাক্ট লাইক এনার্জিতে ক্রুড অয়েল এবং ন্যাচারাল গ্যাস, মেটালের ক্ষেত্রে দু রকম মেটাল, একটা হচ্ছে পিসিএস আর একটা হচ্ছে এমনি মেটাল। এমনি মেটালের মধ্যে হচ্ছে লেড, কপার, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, এগুলো ট্রেড হয়, এবং গোল্ড এবং সিলভার ট্রেড হয়। তাহলে এই মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ ইন্ডিয়ার ফার্স্ট লিস্টেড এক্সচেঞ্জ ইন দ্য স্টেট অফ আর্ট, কমোডিটি ডেরিভেটিভ এক্সচেঞ্জ দ্যাট ফেসিলিটেট অনলাইন ট্রেডিং। এখানে এই সমস্ত প্রোডাক্টের অনলাইন ট্রেডিং হয়, derivative transaction. They provide platform to price discovery of the risk management. Actually এই যে কমোডিটি ট্রেডটা হয় পুরোটাই ফিউচার ট্রেড হয়, বিকজ এটা রিস্ক ম্যানেজমেন্টের ক্ষেত্রে কাজে লাগে। যারা বড় বড় এই প্রোডাক্ট গুলো হোল্ড করে রাখে, যদি বাজার দর কমে যায় তাতে যদি তাদের লোকসান না হয়, সেই জন্য এই ডেরিভেটিভ মার্কেটটা রয়েছে। এবং এই ডেরিভেটিভ মার্কেটটা 2003, ডেরিভেটিভ মার্কেট হচ্ছে ফিউচার মার্কেট, যেটা একটা নির্দিষ্ট সময় কন্ট্যাক্ট গুলো হয়, 1 মাস, 2 মাস, 3 মাস, বিভিন্ন মাসের কন্ট্যাক্ট গুলো হয়। সেগুলো আমরা অবশ্যই কোর্সে আমরা বলে দেবো। নভেম্বর 2003 সাল থেকে প্রায় 20 বছর হলো এই এমসিএক্স কমোডিটি এক্সচেঞ্জ, এমসিএক্স মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ চালু আছে। এবারে আসছি আমরা টাইম অফ ওয়ার্ক, আমাদের সময়টা কতক্ষণ, এনি টাইম। মানে আপনি যদি কাজ করতে চান তাহলে সকাল 9টা থেকে রাত 11:30টার মধ্যে আপনি যে কোনো সময় কাজ করতে পারেন, এতক্ষণ বিভিন্ন মার্কেট, সেগুলো কোনটার কি মার্কেট আমরা একটু পরে আসছি। এই সময় বিভিন্ন মার্কেট কিন্তু খোলা থাকে। নো নিড অফ দ্য ওয়ার্ক প্লেস, আগেও আমি বারবার বলেছি যে এইখানে কাজ করতে গেলে কোনো ওয়ার্ক প্লেস লাগবে না, আপনি যেখানে হোক বসে এই কাজ করতে পারবেন। এনি ওয়ান ক্যান এন্টার ইন দ্য ফিল্ড, যে কেউ এই ফিল্ডে এন্ট্রি নিতে পারে। তাহলে এখানে যে কটা মার্কেট রয়েছে, এবার একটু আমরা মার্কেট নিয়ে আমরা একটু আলোচনা করি। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এবং বম্বে স্টক এক্সচেঞ্জ, এই দুটো সকালবেলা 9টা 15 থেকে চালু হয় এবং বিকেল 3টে 30 পর্যন্ত চলে। কিন্তু মার্কেটটা এখানে আবার দুটো ব্যাপার আছে। এনএসসি মার্কেট প্রি মার্কেট হয়, একটা হচ্ছে 9টাতে চালু হয়, 9টা 10 অব্দি চলে প্রি মার্কেট, আবার 9টা 15তে মার্কেটটা পুরো ওপেন হয়ে যায়। আবার 3টে 30-এ যখন মার্কেট বন্ধ হয়, তারপরে 10 মিনিট বন্ধ হয়ে আবার 3টে 40 থেকে 4টে অব্দি এই মার্কেটটা চলে। 3টে 40 থেকে 4টে অব্দি কিন্তু ফিক্স রেটে কেনা বেচা করা যায়। আর এই ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সাথেই আছে কারেন্সি মার্কেট, যে কারেন্সি মার্কেটে আমাদের 4টে প্রোডাক্ট ইউজ হয়। সেখানে হচ্ছে ইউএসডি আইএনআর, ইউএসডি, ইউরো, ইউএসডি, ইউরো, পাউন্ড আর জেপি আইন। এই 4টে সকালবেলা 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত ট্রেড হয় আমাদের ইন্ডিয়ান স্টক এক্সচেঞ্জে, যে কেউ এইটা ট্রেড করতে পারে। আর কমোডিটি মার্কেট সকাল 9টা থেকে চালু হয়, চলে রাত্রি 11:30টা পর্যন্ত। এই কমোডিটি মার্কেটের কিন্তু আবার দুটো পার্ট আছে। একটা পার্ট হচ্ছে এমনি যেটা কমোডিটি, আর একটা অ্যাগ্রো কমোডিটি বলে, সেটা কিন্তু সকাল 10টা থেকে চালু হয় বিকেল 5টা পর্যন্ত। এই অ্যাগ্রো কমোডিটিতে বিভিন্ন এগ্রিকালচার প্রোডাক্টের বিক্রি হয়, যেমন সোয়াবিন, গোলমরিচ, হলুদ, এইগুলো এখানে কেনা বেচা হয়। সেটা কিন্তু সকালবেলা 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলে। এই স্টক মার্কেটে এই স্টক গুলো প্রসেস হয় কি করে? এখানে ক্যাপিটাল মার্কেটের দুটো পার্ট, একটা প্রাইমারি মার্কেট, একটা সেকেন্ডারি মার্কেট। The stock market can be split into two main sections, the primary market and the secondary market. The primary market is where new issues and the first sold through initial public offering, আমরা যেটা আইপিও বলি, সেই আইপিওর মাধ্যমে
আমাদের শেয়ার লিস্টিং হয় স্টক মার্কেটে, তারপরে সেই সমস্ত স্টক গুলো সেকেন্ডারি মার্কেটে। আমরা আরেকটু বলে নিই এর বিষয়, যে কোনো একটা কোম্পানি চাইলো তাদের শেয়ার শেয়ার মার্কেটে বেচবে, তখন তারা একটা ফিক্স রেটে আইপিও, ইনিশিয়াল পাবলিক কে অফার করে। সেই মার্কেটের প্রাইসটা কিন্তু ফিক্স থাকে। তারপরে সেই মার্কেট সেই শেয়ারগুলো স্টক মার্কেটে লিস্টেড হয়। লিস্টেড হয়ে যখন শেয়ার কেনা বেচা হয়, বিভিন্ন মানে রিটেল ইনভেস্টর, ইনস্টিটিউশনাল, তখন যেগুলো কিনে নেয় সেই সমস্ত শেয়ারগুলো নিয়ে আমাদের বাদ বাকি যে সেকেন্ডারি মার্কেট সেটার কেনা বেচা হয়। সেটাই যে মার্কেটে আমরা সাধারণভাবে ট্রেড করি সেই মার্কেটটাকেই বোঝায়। এই আমাদের আইপিও, অনেকে এখন বিভিন্ন আইপিও বেরোচ্ছে, সেইটা দেখেও আপনারা দেখতে পারেন যে কোম্পানি প্রথম লিস্ট করে, তারপরে সেইটা আমাদের সাধারণভাবে হাতে, আমাদের পাবলিকের হাতে সেই শেয়ার চলে আসে। এবং শেয়ারটা যখন কেনা বেচা হয়, শেয়ারের দাম যেটা বাড়ে বা কমে, সেটা কিন্তু পুরোটাই ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের উপরে হয়। সেটা কিন্তু আমরা পাবলিকরাই করি। হোয়াট ইজ স্টক মার্কেট, এটা নিয়ে তো বহু লোকের বিভিন্ন রকম মতবাদ আছে। আমি খুব ছোট্ট করে বুঝিয়ে দিচ্ছি। A stock market, equity market, or share market is the aggregation of buyer and seller of stock, also called share, which represent ownership claim on business. Actually একটা বিজনেসকে ক্লেম করে। Example of the later introduced share of the private companies which are sold টু ইনভেস্টার থ্রু ইকুইটি, মানে এই শেয়ার গুলো একটা ক্রাউড প্ল্যাটফর্মে একটা সেই ইনভেস্টারদের কাছে তারা শেয়ার গুলো বিক্রি করে। স্টক এক্সচেঞ্জ লিস্টেড শেয়ার কম, মানে এই স্টক এক্সচেঞ্জে যে সমস্ত শেয়ার গুলো ছাড়ে সেগুলোকে আমরা ইকুইটি বলেও থাকি, অথবা সিকিউরিটিও বলি। দ্য স্টক মার্কেট ইজ ওয়ান মোস্ট ভাইটাল কম্পোনেন্ট অফ দ্য ফ্রি মার্কেট ইকোনমি। এখানে কিন্তু আমাদের চাহিদা এবং যোগান, এই দুটোই, সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের উপরেই কিন্তু স্টক মার্কেটের শেয়ার ওঠানামা করে। In simple word, a stock market is a place where stock, bonds, options, and future and commodities are traded. একটা স্টক মার্কেটে এতগুলো প্রোডাক্ট ট্রেড হয়, বায়ার এবং সেলাররা এক্সচেঞ্জ করে তাদের ট্রেড একটা প্ল্যাটফর্মের মাধ্যমে, যে প্ল্যাটফর্মটা স্টক এক্সচেঞ্জ দেয়। আমরা কিন্তু কখনোই ডাইরেক্ট কিছু করতে পারি না, আমাদের কোনো ব্রোকারের মাধ্যমেই যেতে হবে। এবং সেই ব্রোকারদের মাধ্যমে গেলে আমরা একটা প্ল্যাটফর্ম পাবো, যেটা কিন্তু আমাদের স্টক এক্সচেঞ্জ দিয়ে রেখেছে। ট্রেডাররা সকালবেলা 9টা থেকে রাত্রি সাড়ে সাড়ে 11টা অবধি করে। এটা মানডে টু ফ্রাইডে পুরো দিনে। আর কিছু কিছু দিন কিন্তু একটু ছুটি থাকে, কোনো ন্যাশনাল হলিডে বা কিছু ক্ষেত্রে, সেটার ক্ষেত্রেও সেই দিন ছুটি থাকে। এছাড়াও যদি কোনো ছুটি না থাকে, সোম থেকে শুক্র এই টোটাল দিনে শেয়ার মার্কেটটা চলে। আমাদের মার্কেটের পার্টিসিপেন্ট কারা, এটা কিন্তু খুব বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়। মার্কেট পার্টিসিপেন্ট মার্কেট পার্টিসিপেন্ট ইনক্লুড ইন্ডিভিজুয়াল রিটেল ইনভেস্টার, এর সাথে আমরা রিটেল ইনভেস্টারও রয়েছি, আছে ইনস্টিটিউশনাল ইনভেস্টার। ইনস্টিটিউশনাল ইনভেস্টার মানে বড় বড় ফান্ড হাউস গুলো বলে। যেমন এক্সাম্পল, সেই ইনস্টিটিউশনাল ইনভেস্টারের যে এক্সাম্পলটা হচ্ছে পেনশন ফান্ড, ইন্স্যুরেন্স কোম্পানি, মিউচুয়াল ফান্ড, ইন্ডেক্স ফান্ড, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড, হেজ ফান্ড, ইনভেস্টর গ্রুপ, ব্যাংক অ্যান্ড ভেরিয়াস ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। এই ইনস্টিটিউশনাল ইনভেস্টার বলতে এই এতগুলো জায়গাকে বোঝায়। আমি আবার বলছি, পেনশন ফান্ড, ইন্স্যুরেন্স কোম্পানিজ, মিউচুয়াল ফান্ড, ইন্ডেক্স ফান্ড, এক্সচেঞ্জ ট্রেড ফান্ড, হেজ ফান্ড, ইনভেস্টর গ্রুপ, banks, and various other financial institution, and also publicly traded corporation trading in their own share. এখানে পার্টিসিপেন্টের মধ্যে দুটো পার্টকে আমরা খুব বড় গুরুত্বপূর্ণ ভাবে দেখি। একটাকে বলা হয় ডিআইআই, আর একটাকে বলা হয় এফআইআই।
ডিআইআই কথার মানে হচ্ছে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর। ডিআইরা কি করে? রেফার টু ইন্ডিয়ান ইনস্টিটিউশনাল ইনভেস্টর হু আর ইনভেস্টিং ইন দ্য ফাইন্যান্সিয়াল মার্কেট অফ ইন্ডিয়া, স্টক মার্কেট ফর এক্সাম্পল। মানে ডিআই ডোমেস্টিক ইনভেস্টর বলতে ইন্ডিয়ান ইনস্টিটিউশনাল, যেগুলো আগে আমরা বললাম, তাদেরকে বোঝায়। আর ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর, এফআইআই, refer to investors that are from the countries and they are investing in the Indian stock market. আমরা এফআই এবং ডিআই এর আরো বিস্তারিত আমরা আলোচনা করছি একটু পরে। ডিআইআই স্ট্যান্ড ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনস্টিটিউশন ইনভেস্টর। DI are the participant class of the investor that undertake to invest financial asset and security of the country। মানে আমাদের এই দেশের যে টাকাগুলোকে একত্রিত করে একটা অ্যাসেট ক্লাস করে এটাকে ইনভেস্ট করা হয়। অ্যাজ দ্য মার্চ 2020 ডেটা অব্দি আমার কাছে আছে, ডিআই ইনভেস্ট করেছে 55,595 কোটি টাকা ইন্ডিয়ান ইকুইটি মার্কেটে। এই টাকাটা অবশ্যই আরো বৃদ্ধি পেয়েছে লাস্ট 3 বছরে। Foreign institutional investor, FII, is in the investor in the financial market outside its official home country। ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর, যাদের ওপরে আমরা সবসময় বলি এফআইরা কি করছে বা না করছে, তাই ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর ক্যান ইনক্লুড, এই ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টরের মধ্যেও রয়েছে ওদের পেনশন ফান্ড, ইনভেস্টমেন্ট ব্যাংক, হেজ ফান্ড, মিউচুয়াল ফান্ড। এদেরও এই সমস্ত ফান্ডগুলো এরা ইন্ডিয়ান মার্কেটে কিন্তু ইনভেস্ট করে। ফরেন ইনস্টিটিউশন ইনভেস্ট করতে গেলে সেবির কিছু রুলস মেনে তাদের ইনভেস্ট করতে হয় এবং সেই ইনভেস্টটা তারা চালিয়ে যেতে পারে এবং টাকা ইনভেস্ট এবং উইথড্র যে কোনো সময় করতে পারে। তবে এখনো ফরেন ইনস্টিটিউশনাল একটা বড় রোল তৈরি করে ফর ইন্ডিয়ান মার্কেটের মুভমেন্টের ওপরে। হোয়াই ইন্ডিয়ান মার্কেট? ইন্ডিয়ান মার্কেটটা কেন? ইন্ডিয়া ইজ এ গুড ইকোনমিক্যালি গ্রোয়িং কান্ট্রি। ইন্ডিয়া একটা ইকোনমিক্যালি গ্রোয়িং কান্ট্রি, বেস্ট এগ্রিকালচার বেসড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। আমার মনে হয় একমাত্র ভারতবর্ষেরই মাথায় বরফ আর নিচে সমুদ্র, এই সুবিস্তীর্ণ সবুজ ভূমিতে এত ভালো এগ্রিকালচার সারা পৃথিবীর এরকম খুব কম দেশই রয়েছে যেখানে এত সুন্দর শস্য শ্যামলা দেশ এবং সব থেকে বড় মিক্স রিলিজিয়ান অ্যান্ড হিউজ পপুলেশন। আমাদের দেশে বিভিন্ন জাতি ধর্ম মানুষের সমষ্টিতে তাদের উৎসব বিভিন্ন সময় লেগে থাকে, তার ফলে যে কোনো প্রোডাক্ট মানুষ তাদের উৎসবের সময়তেই কেনে। তার ফলে আমার মনে হয় সমস্ত প্রোডাক্টই সারা বছর কোনো না কোনো ভাবে বিক্রি হয় ভারতীয় মার্কেটে। তার ফলে ইন্ডিয়ান শেয়ার বাজারে ইনভেস্ট করা একটা খুব বড় জায়গা। হাউ টু ওয়ার্ক ইন দ্য মার্কেট? এই মার্কেটটাতে কিভাবে কাজ করা যাবে? এই মার্কেটে কাজ করতে গেলে ওপেন এ ট্রেডিং অ্যান্ড ডিম্যাট অ্যাকাউন্টস আন্ডার এনি এক্সচেঞ্জ রেজিস্টার্ড স্টক ব্রোকার, একটা যে কোনো রেজিস্টার্ড স্টক ব্রোকারের কাছে আপনি এটা রেজিস্টার করতে পারেন। ইওর ব্রোকার আর ইকুইটি লাইজ অন ইওর, মানে আপনাকে যদি শেয়ার মার্কেটে কাজ করতে হয় তাহলে কোন রেজিস্টার্ড ব্রোকারের মাধ্যমে আপনাকে শেয়ার মার্কেটে এন্ট্রি নিতে হবে। সেই শেয়ার মার্কেটে যখন এন্ট্রি নেবেন তখন আপনার কাছে দুটো অ্যাকাউন্টস খুলবে, একটা হচ্ছে ট্রেডিং অ্যাকাউন্টস, একটা হচ্ছে ডিম্যাট অ্যাকাউন্টস। ভালো করে জেনে রাখুন, ডিম্যাট অ্যাকাউন্টসে কিন্তু শেয়ার থাকে, কোনো পয়সা থাকে না। আপনি ট্রেডিং অ্যাকাউন্টস এর মাধ্যমে যে শেয়ারটা কিনলেন সেই শেয়ারটা কিন্তু আপনার ডিম্যাট অ্যাকাউন্টসে চলে যাবে। কোম্পানির সাথে টাই আপ থাকে দুটো জায়গার, একটা হচ্ছে সিডিএসএল অথবা এনএসডিএল। সিডিএসএল মানে হচ্ছে সেন্ট্রাল ডিপোজিটরি সার্ভিস লিমিটেড, আর এনএসডিএল কথার মানে হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি ডিপোজিটরি লিমিটেড। এই দুজনের সাথে, এই দুটোই গভর্নমেন্ট আন্ডারটেকিং, এই দুটোতেই শেয়ার থাকে। আপনি যে শেয়ার কিনেছেন সেটা
ট্রেডিং এর দুদিন পরে আপনার এই জায়গায় চলে যাবে। আপনি যখন আবার বিক্রি করবেন তখন সেই টাকাটা আপনার ট্রেডিং অ্যাকাউন্টসের মাধ্যমে আপনার ব্যাংকে যাবে, আর আপনার ব্যাংক থেকেই আপনার ট্রেডিং অ্যাকাউন্টসে টাকা ইনপুট করতে হবে। অনেকে বলে যে আমার ডিম্যাট অ্যাকাউন্টসে টাকা রয়েছে। না, ডিম্যাট অ্যাকাউন্টসে কোনো টাকা থাকে না। ডিম্যাট অ্যাকাউন্টসে শুধু শেয়ার থাকে, আর ট্রেডিং অ্যাকাউন্টসে আপনার ডিম্যাট অ্যাকাউন্টসে শেয়ার থাকে, ট্রেডিং অ্যাকাউন্টসে আপনার টাকা পয়সা থাকে। আর কোন কোম্পানি, আর একটা এই বিষয়ে আমি বলে রাখি, কোন কোম্পানি যদি উঠে যায় আপনার ভয় পাওয়ার কিছু নেই, কারণ আপনার শেয়ার কোনো ব্রোকার হাউসের কাছে থাকে না। এটা থাকে ন্যাশনাল সিকিউরিটি ডিপোজিট অথবা এনএসডিএল এ। যাদের শেয়ার কেনা রয়েছে তারা এই দুটোতে লগ ইন করে আপনারা দেখতে পারবেন যে আপনাদের শেয়ার কেনা রয়েছে। সুতরাং আপনারা যখন শেয়ারগুলোকে, যদি কোনো কোম্পানি উঠে যায়, আপনারা ওখান থেকে কোনো একটা ব্রোকিং ফার্মে একটা অ্যাকাউন্টস করে সেখান থেকে আপনি শেয়ারগুলো কেনা বেচা করতে পারবেন। তার ফলে কোনো ব্রোকিং ফার্মে অ্যাকাউন্টস করার ব্যাপারে কোনো ভীতি থাকা উচিত নয়। এবারে আমরা আসছি একটু ছোট্ট কথায় ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট ফর লং টার্ম। এই ইনভেস্টমেন্ট ফর লং টার্ম বলতে ইউ ক্যান আর্ন মাচ প্রফিট। অবশ্যই লং টার্ম ইনভেস্টমেন্টে বেশি পয়সা করা যায় যদি ভালো কোম্পানিতে ইনভেস্ট করা যায়, কিন্তু আপনাকে থাকতে হবে মেনি ইয়ার্স। আমরা করি কি, ইনভেস্ট করে 5 দিন 7 দিন 10 দিন পরেই আমরা দেখতে চাই যে কত টাকা বাড়লো। না, আপনি একটা বছরে যদি রেখে দেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কতটা বৃদ্ধি পায়। সুইং ট্রেডিং, ট্রেডিং ফর শর্ট পিরিয়ড। এই শর্ট পিরিয়ডে সুইং ট্রেডিং ট্রেড টাইম পিরিয়ড শুড বি 1 উইক টু 5 উইক। 1 থেকে 5 সপ্তাহের মধ্যে আপনি যদি কোনো শেয়ারকে একটু, এইটা করতে গেলেই আপনাকে কিন্তু একটু পড়াশুনো জানতে হবে, একটু ট্রেড নিতে হবে। এটা কিন্তু 1 সপ্তাহ থেকে 5 সপ্তাহ আপনার হোল্ডিং পিরিয়ড লাগবে। আপনি এখানে 10 থেকে 30% পর্যন্ত রিটার্ন পেতে পারেন। আর ইন্টারডে, এই ইন্টারডেতে আপনার রোজ পয়সা আসতে পারে, কিন্তু আপনার ক্যাপিটাল লাগবে দুটো, ক্যাশ অ্যান্ড নলেজ, যেটা এখানে নেই। আমি স্লাইডে দিয়ে ইচ্ছে করে। আপনাকে ইন্টারডে ট্রেডিং করতে গেলে আপনাকে দুটো ক্যাপিটাল অবশ্যই লাগবে, ক্যাপিটাল অ্যান্ড নলেজ। উইদাউট নলেজ কারোর কথা শুনে ইন্টারডে ট্রেড করবেন না। অ্যাকচুয়ালি আমার ভাষাতেও তো ইন্টারডে ট্রেড বলে কোনো কিছু হয় না। সুইং পজিশন ট্রেড করতে গিয়ে সেটা যদি ইন্টারডেতে একটা প্রফিট রান হয়ে যায় তাহলে সেখান থেকে প্রফিট বুক করে যাওয়া ভালো। কিন্তু ইন্টারডে আজকে কিনেছি আজকেই বাড়বে এরকম কোনো থিওরি কোনো জায়গায় নেই। ওয়েলথ ক্রিয়েট। ইনভেস্টমেন্টের এই 4টে পার্ট আছে: ওয়েলথ ইনভেস্টমেন্ট, লং টার্ম সুইং পজিশন অ্যান্ড ইন্টারডে। লং টার্ম ইনভেস্টমেন্ট অ্যান্ড অ্যাকাউন্ট অফ দ্য অ্যাসেট সাইজ অফ দ্য কোম্পানি ব্যালেন্স শিট। মানে এই লং টার্ম ইনভেস্টমেন্টকে দেখতে গেলে আমাদের দেখতে হবে কোম্পানির ব্যালেন্স শিট। এই ইনভেস্টমেন্টটা কিন্তু 3 মাস অ্যান্ড অ্যাবভ রিটার্ন হবে 20 to 30%। সেখানে কোম্পানি ব্যালেন্স শিট, কোম্পানির আদার্স যে ফান্ডামেন্টাল, সেগুলো দেখে আমাদের ইনভেস্ট করতে হবে। সুইং পজিশন, আরেকবার বলি, লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু অবশ্যই শুধু কিন্তু কাজ করবে ইনভেস্টমেন্ট কিনে রাখা। স্টক মার্কেটের সব থেকে বড় জিনিস হচ্ছে শুধু কিনে রেখেই প্রফিট হয় না, বিক্রি করে রেখেই প্রফিট হয়। সেই জিনিসটা আসতে গেলে আপনাকে অবশ্যই সুইং পজিশনে আসতে হবে। প্রাইমারি ডিফারেন্স বিটুইন দেম ইজ অ্যামাউন্ট অফ টেকেন বাই অ্যান্ড সেল অ্যাসেট। প্রথম অবস্থাতে আপনি কি করছেন, কিনছেন এবং বেচছেন। buy or hold strategy, and traders something hold position for years. Swing trading involve to time frame few days, 5 থেকে 1 মাস, and return 5 to 25%. সুইং ট্রেডিং একটা সুবিধে, সুইং ট্রেডিং যারা করে সেখানে কিছুটা ফিউচার ট্রেডিং ইনভলভ থাকে। সেখানে একটা শেয়ার যদি পড়ে যায়, আপনি ফিউচারে যদি ফিউচার কন্ট্রাক্ট যদি সেল করে রাখেন তাহলে অনেক বেশি পয়সা পাবেন। সেটা নিয়ে আমাদের ট্রেনিং এ আমরা তো অবশ্যই বিস্তারিত ভাবে জানাবো। ইন্টারডে ট্রেডিং, ট্রেডিং ফ্রম দ্য স্পেকুলেশন। স্পেসিফিক স্পেকুলেশন করতে হয়। ইন ইচ ট্রেডার বাইজ এন্ড সেল ফাইন্যান্সিয়াল instrument within same trading day. Actual same trading day তে
ইন্টারডে যদি আপনার পজিশন করেন তাহলে সেম ট্রেডিং ডেতে আপনাকে সেই ট্রেডটাকে অবশ্যই ক্লোজ করতে হবে। একটা এক্সাম্পল দিচ্ছি, আপনি ধরুন এসকর্ট 3000 টাকায় বাই করেছেন এবং সেই ট্রেডটা 3040 হয়েছে পার শেয়ারে, তাহলে সেই দিনই আপনি বিক্রি করে দেবেন। এটাকেই বলা হয় ইন্টারডে ট্রেড। ইন্টারডে ট্রেডিং অবশ্যই বিকাল 3:15-র মধ্যে স্কোয়ার আপ করে দিতে হয়, তা নাহলে এখন কোম্পানির বিভিন্ন নিয়ম হয়েছে, তারা বিকেল 3:15-তে ম্যাক্সিমাম কোম্পানিগুলো তাদের এন্ড থেকে অটোমেটিক স্কোয়ার করে দেয়। এই মার্কেটে সাকসেস পেতে গেলে আপনাকে কি রাখতে হবে? নলেজ, বিহেভিয়ার, মানি ম্যানেজমেন্ট, এক্সিট উইথ লজিক্যাল প্রফিট। নলেজটা কি কি বিষয়ের উপরে আপনাকে নলেজ রাখতে হবে? নলেজ অ্যাবাউট ইনভেস্টমেন্ট কোম্পানি, ইনভেস্টেড কোম্পানি, কোন কোম্পানিতে ইনভেস্ট করছেন সেই কোম্পানির বিষয়ে আপনাকে নলেজ রাখতে হবে। নলেজ অ্যাবাউট কান্ট্রি ইকোনমি, আপনাকে যে যে নলেজগুলোর পার্ট করতে হবে, কান্ট্রির ইকোনমিকটাকেও একটু জানতে হবে। নলেজ অ্যাবাউট কান্ট্রি পলিটিক্যাল সিচুয়েশন, একটা স্টেবল পলিটিক্যাল সিচুয়েশন আছে কিনা অবশ্যই আপনাকে জানতে হবে, কারণ সমস্ত ইনভেস্টররা একটা স্টেবল সিচুয়েশনের উপরেই ইনভেস্ট করে। নলেজ অ্যাবাউট মনসুন, knowledge about world political situation, knowledge about how to trade in the market, knowledge about the selection of stock। আমি আবার একটু নলেজটাতে আসছি। knowledge about investment company, knowledge about country economy, knowledge about country political situation। সমস্ত ইনভেস্টররা একটা স্টেবল সিচুয়েশন চায়। নলেজ অ্যাবাউট মনসুন, কারণ আমাদের দেশ কৃষি নির্ভর দেশ, এখানে মনসুন নলেজটাও একটা খুব বড় ইম্পর্টেন্ট পার্ট। নলেজ অ্যাবাউট ওয়ার্ল্ড পলিটিক্যাল সিচুয়েশন, কারণ আমাদের দেশের শেয়ার মার্কেটটা কিছুটা ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টরের উপরেও নির্ভর করে, তাই ওয়ার্ল্ড পলিটিক্যাল সিচুয়েশনটাও জানা দরকার। নলেজ অ্যাবাউট ট্রেড, কিভাবে আপনি ট্রেড করবেন সেটাও আপনাকে ভালো করে শিখতে হবে। অ্যান্ড নলেজ অ্যাবাউট সিলেকশন অফ স্টক, এটা সব থেকে বড় ইম্পর্টেন্ট, যেটা দিয়ে আমাদের ট্রেনিং প্রোগ্রামটা শুরু করি। আমরা দেখেছি মার্কেট লাইফ টাইম হাই, প্রচুর লোকের স্টক আছে যেগুলো 50% হয়ে গেছে তাদের। কেন মার্কেট হাইয়ের সাথে তারা উঠলো না কেন? সেই জিনিসটা প্রধান কারণ হচ্ছে নলেজ অ্যাবাউট সিলেকশন অফ স্টক। তাদের নলেজই নেই কোন স্টকের উপরে কি সিলেকশন করবে। তাহলে নলেজ অ্যাবাউট কোম্পানিতে আমাদের কি কি নিতে হবে? ইউ ক্যান রিসার্চ ফ্যাক্ট দ্যাট কোম্পানি ওয়েবসাইটে গিয়ে আপনি কোম্পানির প্রোডাক্ট, সেই প্রোডাক্টটা এখন আমাদের গ্রহণযোগ্যতা কতটা সেটা অবশ্যই আপনাদের জানতে হবে। নলেজ অ্যাবাউট ডিমান্ড অফ দ্য কোম্পানি প্রোডাক্ট, সেই কোম্পানি প্রোডাক্টটার ডিমান্ডটা কি হচ্ছে। মোস্ট ইম্পর্টেন্ট দ্যাট হু ইজ দ্য কাস্টমার অফ দ্য প্রোডাক্ট, এটাও আপনাকে জানতে হবে। এবং কোম্পানির প্রি রেশিও সোর্সটা এনএসসির ওয়েবসাইট থেকে আপনারা পেয়ে যাবেন। knowledge about country economy is more important. Understand that country economy মধ্যে কি পারবেন, জিডিপি পার্সেন্টেজ আপনাকে রাখতে হবে, অয়েল প্রাইস এবং গোল্ড প্রাইস, এই তিনটের উপরে কান্ট্রি ইকোনমি চলে, সেটা নিয়ে আমরা অবশ্যই পরে আলোচনা করব। আর monsoon is the most important factor of our economy because our country's most people earning based in agriculture বেসের উপরেই আমাদের কিন্তু ম্যাক্সিমাম ইকোনমিটা চলছে। বিহেভিয়ার, স্টাডি হিউম্যান বিহেভিয়ার ইজ, মানে আমাদের এই শেয়ার মার্কেটটা করতে গেলে আমাদের কিন্তু একটা হিউম্যান, মানে আমাদের ভীষণ একটা সাইকোলজিক্যাল বা একটা হিউম্যান বিহেভিয়ার খুব কাজ করে। একটু শেয়ার পড়ে গেলেই আমরা ভাবি বেচে দেবো, বা শেয়ারটা একটু উঠছে আমরা প্রফিট বুক করি না, আরো কিছু পাওয়ার আশায়, এগুলো আমাদের অবশ্যই কিন্তু বাদ দিতে হবে আমাদের বিহেভিয়ার থেকে। আমাদের জানতে হবে হোয়াট ইজ দ্য এম অ্যান্ড টার্গেট, এটা আর একটা বড় ইম্পর্টেন্ট। টু এম, এম অ্যান্ড টার্গেটের মধ্যে কি ডিফারেন্স? এম is to direct something towards the particular object or purpose. A target is something that you are trying to hit, or an object or goal you are aiming. মানে আমাদের এম এবং টার্গেট এই দুটোকে আমাদের আলাদাভাবে ঠিক করে নিতে হবে, সেইভাবে আমাদের পথ চলতে হবে, তাহলেই আমরা শেয়ার মার্কেটে কিন্তু একটা সাকসেস পেতে পারি। ইম্পর্টেন্ট ট্রেপ অফ দ্য মানি ম্যানেজমেন্ট, এই মানি ম্যানেজমেন্টটা একটা খুব বড় ফ্যাক্টর। ডোন্ট পুট অল মানি ইন ইউর ওয়ান স্টক, ডোন্ট পুট অল মানি ইন দ্য সেম সেক্টর, বাই ম্যাক্সিমাম
5 different stock or create position. Create same value fund in different stock. 20% fund reserve for emergency purpose. Don't put your emergency fund in stock market. এই কথাটা কিন্তু অবশ্যই মনে রাখবেন। আমি আবার রিপিট করছি, don't put all money in one stock, don't put all money in the same sector. By maximum 5 different stock or create position, create same value fund in different stock. 20% fund reserve for emergency purpose. Don't put your emergency fund in the stock market. Selection of stock, the best way. এই সিলেকশন অফ স্টকটা সব থেকে সুবিধা হচ্ছে আমরা সকাল থেকে বিকেল অবধি যে সমস্ত জিনিসের ওপরে আমাদের জীবনযাত্রা চলে সেই সমস্ত জিনিসগুলোর প্রোডাক্টে, যে প্রোডাক্টগুলো আমরা ইউজ করি সেই প্রোডাক্টের কোম্পানিগুলো যদি আমরা শেয়ারে আমরা যখন কিনবো সেগুলো চুজ করি, তাহলে আমার মনে হয় সব থেকে ভালো হবে লাইক কোলপ্যাল, ব্রিটানিয়া, টাটা স্টিল, টাটা মোটর, এসবিআই। ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন আর এই ভিডিওটা পুরো দেখে অবশ্যই মতামত জানাবেন।